একটি দেশের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা এবং ধর্মীয় ক্ষেত্রে রাজনীতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাজনীতির মৌলিক উদ্দেশ্য শাসন এবং সরকার গঠন, দেশের আইন শৃঙ্খলা স্থাপন, রাষ্ট্রীয় নীতি গঠন, বিদেশ নীতি, পররাষ্ট্রনীতি নির্ধারণ ইত্যাদি। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমাদের স্টুডিওতে যিনি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, আমরা সত্যি আমাদের মাঝখানে ওনাকে পেয়ে আমরা আপ্লুত। তিনি হলেন আমাদের রাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদ তথা ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট এবং রাজ্য পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ শ্রী সুবল ভৌমিক মহোদয়। নমস্কার স্যার। বিটিভির পর্দায় আপনাকে স্বাগত। লোকসভা নির্বাচন হাতে গোনা মাত্র আর কটা দিন, কি বলবেন রাজ্যের রাজনৈতিক চিত্র কি হতে চলেছে? রাজনীতির চিত্র এটা তো বলার অপেক্ষা রাখে না। সারা আমাদের রাজ্যে নয়, সারা দেশে একটা আমূল পরিবর্তন এসছে। বিশেষ করে গত 10 বছর 2014 সালে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি উনি দায়িত্ব নিয়েছেন। আর উনি দায়িত্ব নেওয়ার পর আমাদের দেশের বর্তমান অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব কিছুর মধ্যে একটা পরিবর্তন এসছে। এবং অর্থনীতিতে 2014-তে যখন উনি দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে, তখন ভারতবর্ষের অর্থনীতি পৃথিবীতে 10ম স্থানে ছিল, আজকে 5 নম্বর স্থানে উঠে এসছে। আর আমাদের বিশ্বাস 2024-এ সরকার হলে আবার নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হতে চলছেন, তাহলে আমাদের অর্থনীতি বিশ্বের মধ্যে 3য় স্থান অধিকার করবে। এবং এই যে শুধু অর্থনীতি নেই, ভারতবর্ষ আজকে একটা নতুন পরিচয়, নতুনভাবে একটা ভারতবর্ষ উঠে এসেছে। আজকে সারা পৃথিবীর সমস্ত দেশ ভারতবর্ষকে সমীহ করে, সম্মান করে এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদিজিকেও সম্মান করে। কোনো কোনো দেশের রাষ্ট্রনায়ক মোদিজিকে পা ছুঁয়ে প্রণাম করে। তো এই যে একটা মহল তৈরি হয়েছে, যেটার প্রভাব ভারতবর্ষের রাজনীতিতে বহুদিন পরে, শুধু অর্থনীতি নয়, এই যে বিদেশ নীতি, আমি স্বাধীনতার পরে ভারতবর্ষের এমন বিদেশ নীতি আমি আর দেখিনি। এতটাই গভীরতা সম্পন্ন, এতটাই দূরদৃষ্টি সম্পন্ন, মানে দূরদর্শিতা নিয়ে ভারতবর্ষের বিদেশ নীতি, মানে ভাবতে অবাক লাগে। সারা পৃথিবীতে এখন একটা টার্ময়েল চলছে, একটা যুদ্ধ মহল, যুদ্ধ ভাব। পৃথিবীর সব সারা পৃথিবীতে রক্ত ঝরছে, সমস্ত দেশ প্রত্যক্ষ পরোক্ষভাবে যুদ্ধের সঙ্গে জড়িয়ে গেছে। কেউ যুদ্ধ না করলেও কোনো একটা দেশকে সমর্থন করছে। এই রকম যুদ্ধ আরও বেড়ে যেতে পারে। এই রকম যখন চলছে সারা পৃথিবীতে, তখন ভারতবর্ষে 140 কোটি মানুষ, 140 কোটি মানুষ, এত জাতি, এত ধর্ম, এত ভাষাভাষীর মানুষ পৃথিবীর আর কোথাও নেই। সবাইকে একত্রিত করে আজকের ভারতবর্ষের 140 কোটি মানুষকে খাইয়ে পরিয়ে রেখেছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, যার শান্তিতে, সংহতিতে, সৌভ্রাতৃত্বের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা সম্ভব হয়েছে আজকে দিল্লিতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় থাকায় এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণেই আজকের ভারতবর্ষ এইভাবে এগিয়ে যাচ্ছে সারা পৃথিবীতে। আপনারা দেখবেন যে ভারতবর্ষের যে নিয়ারেস্ট কান্ট্রি এগুলি আছে, দেশগুলি আছে, আপনি যান শ্রীলঙ্কাতে গেলে আজকের দিনে 200 টাকায় কেজি চাল কিনতে হয়। আজকে যান পাকিস্তানে, নেপালে 150 থেকে 200 টাকা কিলো চাল কিনতে হয়। একটা দেশও 1 কেজি চাল, 1 মুঠো চাল কোনো দেশের নাগরিককে বিনা পয়সায় দেয় না। আর আমাদের ভারতবর্ষে 81 কোটি গরিব মানুষকে, 81 কোটি মানুষকে গত 10 বছর যাবৎ বিনা পয়সায় চাল দিয়ে আসছেন। আজকে বাসে, ট্রেনে, রাস্তায় ভিক্ষুক দেখা যায় না, কেউ হাত পেতে কিছু চায় না। এমনকি সকালবেলা বাড়িতে আসতো একটা ঘটি বাটি নিয়ে, যে এসে বলতো, মা আমাকে 1 মুঠো চাল দাও। তো আজকে কেউ চাল দেয়, কারণ 81 কোটি গরিব মানুষকে বিনা পয়সায় চাল দিয়ে দিচ্ছেন। ভারতবর্ষের মানুষ খেয়ে পরে শান্তিতে, সম্প্রীতিতে ভারতবর্ষের মানুষ আছে। এটা
আমাদের নরেন্দ্র মোদীজির কৃতিত্ব, ওনার কারণেই সেটা সম্ভব হতো। আজকে যদি দিল্লিতে অন্য দলের সরকার থাকতো, অন্য কেউ প্রধানমন্ত্রী থাকতো, তাহলে ভারতবর্ষের মানুষ না খেয়ে মরত। কারণ ওরা কখনোই এই যে বিদেশ নীতি, এই কারণে বলছি, দু দেশের যুদ্ধ চলছে, রাশিয়া এবং ইউক্রেন। রাশিয়া ভারতবর্ষকে ক্রুড অয়েল দিচ্ছে, কম পয়সায় তেল দিচ্ছে। ইউক্রেন ভারতবর্ষকে কম পয়সায় খাদ্যশস্য দিচ্ছে। আবার ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ চলছে। ইসরায়েল 1 লক্ষ ম্যান পাওয়ার চেয়েছে, এখান থেকে 1 লক্ষ বেকারকে পাঠাবে ভারতবর্ষ। এটা নরেন্দ্র মোদীজি, আমাদের এটা চুক্তি হয়ে গেছে। আবার প্যালেস্টাইনদের পক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলি আছে, তারাও দুহাত ভরে ভারতবর্ষকে সাহায্য করছে। এই যে পরিস্থিতিতে এত বড় সর্বোচ্চ জনসংখ্যার দেশে আজকে 100% মানুষকে খাইয়ে পরিয়ে রেখেছেন, এটা একমাত্র আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীজির কৃতিত্ব। এবার নির্বাচনে, লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান আব কি বার 400 পার। দেশের রাজনৈতিক সমীকরণটা কি হতে চলেছে? দেখুন, ভারতীয় জনতা পার্টি এটা কার্যকর্তার পার্টি, এটা কোনো ব্যক্তির দল নয়। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে অনেক বিভ্রান্ত করার চেষ্টা করেছে বিরোধী দলগুলো। কি ইন্ডিয়া জোট করেছে, জোটের কি ভবিষ্যৎ আমরা তো দেখতে পাচ্ছি না। এবং সারা দেশে আজকে 17টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি সমর্থিত সরকার। প্রতিটা দিন ভারতীয় জনতা পার্টির সমর্থন বেড়ে যাচ্ছে। প্রায় 22 কোটি সদস্য, পৃথিবীর সর্বোচ্চ এবং বৃহৎ দল, যে যার 22 কোটি সদস্য আছে, এবং প্রতিদিন কর্মসূচি নিয়ে আছে। আপনি ত্রিপুরায় দেখুন না, বিরোধীদের কোনো ভূমিকা আছে? সারা ভারতবর্ষে বিরোধীদের কোনো ভূমিকা আছে? আর এই গণতন্ত্রে বিরোধী দল থাকবে, এটাই স্বাভাবিক। সংবিধান আমাদের মাল্টি পার্টি ডেমোক্রেসি দিয়েছে, সব দল, সব মত, সব পথের মানুষ থাকবে, সেখানে বিরোধীরা কোনো ভূমিকাই নিচ্ছে না। আর এই অবস্থায় নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেশের সব অংশের মানুষের জন্য কাজ করছে, তাতে ভারতীয় জনতা পার্টি যে 400 টার্গেট করেছে, সেই 400 অবশ্যই ফুলফিল হবে। দিল্লিতে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা মথার মধ্যে একটা ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির প্রভাব আমাদের রাজ্য রাজনীতিতে কীরকম পড়তে পারে, বা এই চুক্তির সম্পর্কে আপনার কি মতামত? ভারতীয় জনতা পার্টি সংবেদনশীল পার্টি, এবং ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা রাজ্যের তার যে নিজস্ব যেসব সমস্যাগুলি আছে, আমাদের রাজ্যে জনজাতিদের জন্য ভারতীয় জনতা পার্টি সবসময় চিন্তা করে, এবং যে কারণে ভারতীয় রাজ্যের শান্তি, সম্প্রীতি, প্রগতি, উন্নতি সব কিছু মাথায় রেখে চলছে। কারণ ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের মঙ্গলে, বিশেষ করে জনজাতি অংশের মানুষের মঙ্গলে যেটা করেছে, সেটার মধ্যে কোনো ধরনের ত্রুটি আমি দেখছি না। এটাকে ভুল ব্যাখ্যা অনেকে করতে পারে, বিরোধী দল করতে পারে, যে কেউ করতে পারে, অনেকে নিজের মতো করে ব্যাখ্যা করছে। আসলে কিছু না, সবটাই হয়েছে রাজ্যের মঙ্গলে, রাজ্যের ভবিষ্যতের কথা চিন্তা করে সবাই মিলে যাতে সৌভ্রাতৃত্বের মধ্যে, সংহতির মধ্যে, সেটাতে এমন কিছু নেই যাতে রাজ্যের ঐক্য সংহতি নষ্ট হতে পারে বা রাজ্যের কোনো সমস্যা হতে পারে। সর্বক্ষণ আমাদের প্রধানমন্ত্রী সেটা নজর রেখেছেন, এবং রাজ্যের মঙ্গলেই সেটা হয়েছে। বিজেপি সরকার পরপর রাজ্যে ক্ষমতায় আসীন হয়েছে এবং কাজ করে চলছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরকার করে চলছে। তো বিভিন্ন এই যে উন্নয়নমূলক কাজগুলো, এই উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে আপনি মানে বিশেষ উল্লেখযোগ্য কাজ কি বলবেন? সর্বভারতীয় স্তরে তো বলার অপেক্ষাই নেই। আমাদের মতো ছোট্ট রাজ্যে দেখুন, একটা জাতীয় সড়ক ছিল, লাইফ লাইন, যেটা এটাও জরাজীর্ণ অবস্থায় ছিল। এখন 10টা জাতীয় সড়কের কাজ চলছে। আমাদের মতো ছোট্ট রাজ্যে 10টা জাতীয় সড়ক, ভাবতে পারেন? তো সেটাই শুধু নয়, যেমন এই বাংলাদেশের সঙ্গে রেল সংযোগ, মৈত্রী সেতু হয়েছে, চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযোগ হচ্ছে, সমস্ত পণ্য পরিষেবা চট্টগ্রাম হয়ে এই ত্রিপুরার মধ্য দিয়ে
উত্তর পূর্ব ভারতের সব রাজ্যের সঙ্গে সঙ্গে ত্রিপুরার অর্থনীতি সম্পূর্ণ পরিবর্তন হতে চলছে। আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে, আর ত্রিপুরাকে স্পেশাল ক্যাটাগরির রাজ্য হিসাবে বিভিন্ন সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, এবং রাজ্য সরকারকে দুহাত ভরে সাহায্য করছে আমাদের কেন্দ্রের নরেন্দ্র মোদীজি সরকার। যেখানে আপনারা জানেন যে কিছুদিন আগে যে আমাদের রাজ্যে 5 লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের সুযোগ পেত, মানে স্বাস্থ্য পরিষেবার জন্য 5 লক্ষ টাকা করে পেত। যে পরিবারগুলো এই 9.5 লক্ষ পরিবার, বাকি যে পরিবারগুলো যারা এগুলো পেত না, তাদের জন্য সমপরিমাণ সুবিধাযুক্ত আয়ুষ্মান ভারতের সমপরিবার সুবিধা পাবে, সেইভাবে মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনায় বাকিদের এটার আওতায় আনা হয়েছে। তাতে এখন 100% পরিবার এই স্বাস্থ্য পরিষেবাটা পাবে আয়ুষ্মান ভারতের মধ্যে। এটা কিন্তু ভারতবর্ষে আর কোনো রাজ্যে হয়নি। কারণ আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন এটা কি করে সম্ভব, অন্য রাজ্যে পারলো না, আপনারা করছেন। মুখ্যমন্ত্রী বলেছেন অনেক ক্ষেত্রে অনেক অপচয় বা ব্যয়, যেগুলোকে আমরা অপচয়গুলো বন্ধ করে আমরা এগুলো করে নেব, বলে যে এটা যদি সফল হয় তাহলে এটা একটা ভারতবর্ষের দৃষ্টান্ত হবে। সুতরাং এই ধরনের কাজ সব ক্ষেত্রে প্রতিদিন, এবং বিভিন্ন ছোট ছোট প্রকল্প, বিশ্বকর্মা যোজনা থেকে শক্তিবন্ধ বিভিন্ন প্রকল্প, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রত্যেকটা মানুষকে, সেখানে দল মত নির্বিশেষে, আপনি ত্রিপুরা রাজ্যে যে কোনো মানুষের কাছে যান, গিয়ে দেখবেন সে এই বেনিফিশিয়ারি পেয়েছে, বেনিফিট পেয়েছে রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে। কত বলো নাম বললে মানে লভ্যার্থীর পরিমাণ তো বলে সবাই আছে, পাচ্ছে কিছু না কিছু। তো সেই সবগুলো কাজ মানে গরিব মানুষকে, এই গরিব মানুষকে প্রায় 3.5 লক্ষের উপর গড় দেওয়া হয়েছে ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে। তারপরে কিষাণ নিধি মাসে 500 টাকা করে 6,000 টাকা পেত, এটাকেও বাড়িয়ে দেওয়া হয়েছে। তো তারপরে ভাতা 700 টাকা পেত, তো এখন 2,000 টাকা করা হয়েছে। তারপরে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার অন্তর্ভুক্ত সবাইকে আনা হয়েছে, উজ্জ্বলা যোজনার কানেকশন দেওয়া হয়েছে। বিভিন্নভাবে প্রতিনিয়ত উন্নয়ন চলছে, মানুষ খুব ভালো আছে, খেয়ে বেঁচে আছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টির বিকল্প নেই ভারতবর্ষে, এবং মোদিজিরও বিকল্প নেই। মোদিজির নেতৃত্বে 2024-এই আমরা আবার বিপুল সংখ্যক আসন, 400-র অধিক আসন নিয়ে ক্ষমতায় আসছি। দীর্ঘ আন্দোলনের পর আমরা সমগ্র ভারতবাসী, এমনকি আমি বলবো বিশ্ববাসী সাক্ষী হয়েছিল সেই শুভক্ষণের, রাম মন্দির প্রতিষ্ঠা বা শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা নরেন্দ্র মোদীজির হাত ধরে। এই সম্পর্কে কি বলবেন আপনি? দেখুন, এটাকে অনেক রকম ব্যাখ্যা করে। আমরা যারা ভারতবর্ষে সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি, সনাতন একটা ধর্ম নয়, এটা একটা সংস্কৃতি, সেটা সুপ্রিম কোর্টও বলেছে, হিন্দুবতা বা সনাতন ইজ নট এ রিলিজিয়ন এট অল। এবং আমরা দেখুন, আমরা এমনভাবে বিশ্বাস করি যে আমাদের মধ্যে উপাসনা পদ্ধতি ভিন্ন ভিন্ন। আমরা যখন রাস্তা দিয়ে যাই, একটা পুরনো বটগাছ দেখলে আমরা প্রণাম করি, সেখানে যদি একটু লাল শালু বাঁধা থাকে সাষ্টাঙ্গে প্রণাম করি। আমরা যখন রাস্তায় যাই, পুরনো একটা পাথর দেখলে প্রণাম করি। আমরা রাম ঠাকুরের শিষ্য, কেউ রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য, কেউ আমরা সৎসঙ্গী অনুকূল ঠাকুরের, কেউ আমরা অখণ্ড মণ্ডলী, আরও যে যার উপাসনা পদ্ধতিতে। এই যে ভারতবর্ষের মধ্যে এই যে সনাতন সংস্কৃতি, 110 কোটি সনাতন সংস্কৃতির মানুষ, কিন্তু তাদের কোনো অ্যাড্রেস ছিল না, ঠিকানা ছিল না। আমাদের নরেন্দ্র মোদীজি সেটা করে দিয়েছেন, যে এত বড় এটা, 110 কোটি মানুষ, তাদের একটা ঠিকানা বা অ্যাড্রেস ছিল না। সে অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম লালার প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে উনি দেখেছেন যে ভারতবর্ষের মধ্যে যে আজকের ভবিষ্যৎ প্রজন্মকেও দেশভক্তি, রাষ্ট্রবাদী চিন্তা চেতনা, মানসিকতা, এইগুলোতে আমরা লক্ষ্য করেছি যে এইগুলো আমরা দেখতে পেয়েছি। একটা সময় ছিল আমাদের 50-60 বছর না হলে আমরা কেউ পূজা অর্চনা উপাসনা আমরা এগুলোতে বিশ্বাস করতাম না। হ্যাঁ, তো কিন্তু এখন দেখা যায় আজকে 22 বছর একটা যুবক বাইক নিয়ে যাচ্ছে, সঙ্গে একটা গেরুয়া লাগিয়ে। তার মধ্যে যে দেশভক্তিটা এসছে, তার মধ্যে যে স্পিরিচুয়াল মানসিকতা এসছে, আজকের দিনে
গ্লোবালাইজেশনের যুগে সব কিছু অ্যাডভান্স হচ্ছে, সায়েন্স টেকনোলজি। আজকে ভালো নতুন নতুন গাড়ি বেরোচ্ছে, তো আমরা খুশি। আরেকটু সুখ বুক চাই, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো একটা পোর্টেবল একটা এসি, তো সুখ বুক সব পাচ্ছি, কিন্তু মনের যে কলুষিত অবস্থা, মনের যে মলিনতা, এটা কে দূর করবে? এটা দূর করার জন্যই এই যে রামলালার প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আজকে যখন একটা 22 বছরের ছেলে যায়, তার মধ্যেও তার প্রভাব হয়েছে। আজকে ভবিষ্যতের মধ্যে এই মনের মলিনতা কলুষিত থেকে বেরিয়ে এসে সেও আজকে ভগবান রামচন্দ্র হচ্ছে সুশাসনের প্রতীক। সেই ভারতবর্ষে এসেছিলেন স্বামী বিবেকানন্দ, যার নাম ছিল নরেন্দ্রনাথ। আর আজকে ঠিক আরেকজন নরেন্দ্র মোদী, সেও সেইভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বামীজির পরে যাকে ভবিষ্যৎ পৃথিবী মনে রাখবে, সেই নরেন্দ্রনাথ দত্ত আর সেই নরেন্দ্রনাথ মোদী। সুতরাং উনি সব কিছুর ঊর্ধ্বে। উনি যখন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন, তার আগে 11 দিন উনি না খেয়ে থাকার মতো, মানে নারকেলের জল খেয়ে সারাটা দেশে সমস্ত তীর্থক্ষেত্রে মন্দিরে ঘুরেছেন। উনি কেন করবেন? ওনার ছেলে মেয়ে নেই, উনি তো প্রধানমন্ত্রী আছেন, আর সবাই জানে, পৃথিবীর সব লোক জানে যে উনি আবার নেক্সট প্রধানমন্ত্রী হবেন। তাহলে উনি কেন না খেয়ে ঘুরেছেন? উনি কেন এই যে মানে ওনার যে ত্যাগ তিতিক্ষা, আমরা তো ব্রত করি, সবাই ব্রত করি, কেউ তার স্বামীর মঙ্গলে, ছেলে মেয়ের মঙ্গলে আমরাও ব্রত করি। আমরা যদি একটা কিছু হতে পারি, আমরা যদি বিধায়ক হতে পারি, আমরা যদি মুখ্যমন্ত্রী হতে পারি, কারণ আমি যদি ব্রত করি ভগবান খুশি হবে, আমি যেটা চাই সেটা দেবে। তো নরেন্দ্র মোদী কিসের জন্য ব্রত করেছেন? উনি তো প্রধানমন্ত্রী আছেন, আবার প্রধানমন্ত্রী থাকবেন, তাহলে ওনার আর চাহিদা কি? আজকে দেখুন, এই যে উনি কয়েকদিন আগে এই দ্বারকাতে যখন ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করে ওনার এই মথুরা এই উগ্রসেনের মানে কংসের বাবাকে রাজা বানিয়ে ওখান থেকে যখন চলে গেলেন, গিয়ে দ্বারকাতে গিয়ে উনি একটা নগরী করার জন্য গঙ্গার কাছে, সমুদ্রের কাছে একটু জায়গা চাইলেন। সমুদ্র সরে গেছে, সেখানে একটা শ্রীকৃষ্ণ নগরী, দ্বারকা নগরী করেছেন। পরবর্তী সময়ে ভগবান শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পর সেটা আবার সমুদ্র গ্রাস করেছে। প্রায় 100 ফুট নিচে এই নগরীতে ওনার বয়স হয়েছে। আপনাকে অক্সিজেন মাস্ক দিলে কি হবে? আপনি 10 ফুট নিচে যেতে পারবেন না, এত প্রেশার। এর মধ্যে উনি নিচে গিয়ে সেই জলের মধ্যে বসে ভগবান শ্রীকৃষ্ণের প্রার্থনা করেছেন। এগুলো শক্তি। এই যে শক্তিটা পাচ্ছেন ভারতবর্ষের জন্য, যেটা মানুষ এখন বিশ্বাস করছে যে নরেন্দ্র মোদীজি এইভাবে ওনার ত্যাগ তিতিক্ষাগুলো, এবং এইগুলোকে যারা মনে করে যে না, এই যে আমাদের যারা কমিউনিস্ট পার্টি রাজ করেছে, কমিউনিস্ট পার্টি ওরা বলে যে ওরা নাকি ভগবান, কেউ কি দেখেছেন? বিজ্ঞান বলে যে ভগবানকে কীভাবে, আপনি কীভাবে বিশ্বাস করেন যে পৃথিবীতে ভগবান আছে? ভগবান পৃথিবীতে আছে, কেউ বলে ভগবান আকার, কেউ বলে নিরাকার। কি আছে? ভগবান তো জলের মতো, যদি কেউ বিশ্বাস করে তাহলে বরফের মতো আকার, বিশ্বাস না করে সেই জলের তরল জল হয়ে যায়। সুতরাং এটা বিশ্বাসের উপর। পৃথিবীতে সব দেখা যায় না। এটা তো স্বামী বিবেকানন্দ প্রথম জীবনে রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করেছিলেন যে তুমি কি ভগবানকে দেখেছো? হ্যাভ ইউ সিন গড? তো উনি যখন প্রশ্ন করেছেন, তখন রামকৃষ্ণ পরমহংসদেব মুচকি হেসে বলেছিলেন, ভগবান তো দেখা যায় না রে, ভগবান উপলব্ধি করতে হয়, অনুভব করতে হয়। তো পৃথিবীতে অনেক জিনিস দেখা যায় না। আমরা ইলেকট্রন, তড়িৎ প্রবাহ হয়, তো আমরা তড়িৎটাকে দেখতে পাই না। তাহলে তো ওই কুমারঘাটে এতগুলো লোক রথের মধ্যে মারা যেত না, তার মধ্যে তড়িৎ প্রবাহিত হয়েছে। তো পৃথিবীর ইলেকট্রন দেখা যায় না, কিন্তু এই ইলেকট্রনের উপরে গবেষণা করে 8 জন লোক নোবেল পেয়েছে পৃথিবীতে। সুতরাং অনেক কিছু দেখা, বাতাস দেখা যায় না, আরও কিছু দেখা যায় না বলে সেটার কোনো অস্তিত্ব নেই, সেটা তো কোনো কথা না। দেখা নাই যেতে পারে, অস্তিত্ব তো আছে। সুতরাং যাই হোক, আজকের একটা সুন্দর মহল তৈরি করেছেন যারা দেশকে ভাগ করে রাজনীতি করে, ধর্মের বিরুদ্ধে ধর্মকে লড়িয়ে, জাতির বিরুদ্ধে জাতিকে লড়িয়ে ব্রিটিশরা সেইভাবে রাজ করে গেছে 200 বছর। ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো আর শাসন করো, এই পদ্ধতিতে। এটা আর এখন চলবে না। সবাই দেখবেন, সব অংশে, সব জাতি, ধর্ম, বর্ণ সবাই মিলে কিন্তু রামলালার প্রাণ প্রতিষ্ঠায়
সামিল হয়েছে। এটা ভারতবর্ষে একটা নতুনভাবে ভারতবর্ষ তার নিজের পরিচয় আবার খুঁজে পেয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আমরা অত্যন্ত খুশি। সামনের দিনগুলোতে ভারতীয় জনতা পার্টি আরও কয়েক দশক দেখবেন ক্ষমতায় থাকবে। যাই হোক, ভালো চলছে, আমরা ভালো চাই। আবারও আমরা ফিরে আসছি আলোচনায়, কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। আবারও ফিরে এলাম বিরতির পর। চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, ত্রিপুরা রাজ্যের দুটো লোকসভার আসন আপনি ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের সামনে তুলে ধরলেন। ত্রিপুরার দুটো আসন নিয়ে কি বলবেন? দেখুন, ত্রিপুরায় দুটো আসন তো ভারতীয় জনতা পার্টিরই ছিল, সুতরাং আর ভারতীয় জনতা পার্টি নির্বাচনের কাজ অনেকটাই প্রায় শেষ করে ফেলেছে। বিরোধী দলগুলো তো আমরা দেখতেও পাচ্ছি না, কোথাও খুঁজে পাওয়া যায় না তাদের কি বক্তব্য, জনগণের পক্ষে তারা আছে কি নেই, কিছুই আমরা খুঁজে পাচ্ছি না। সুতরাং সেখানে আর মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে। আমাদের বিশ্বাস যে দুটো আসনেই রেকর্ড সংখ্যকটি জিততে চলছে ভারতীয় জনতা পার্টি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে এসে পৌঁছে গেছি। আপনার কাছে শেষ প্রশ্ন, যে রাজ্যবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমাদের মতো প্রত্যন্ত বা প্রান্তিক রাজ্য ত্রিপুরা, আমাদের কথা তো সহজে দিল্লিতে পৌঁছায় না। গত 10 বছর ধীরে ধীরে মানুষ এবং ভারতবর্ষের মানুষ ত্রিপুরাকে চিনতে পেরেছে। আমরা অনেকটা এগিয়ে গেছি উন্নয়নের পথে, প্রগতির পথে। এটাকে ধর্ম, বর্ণ, ভাষাভাষী ভাগ করে, বিভাজন করে হবে না। ত্রিপুরায় এখন যেভাবে চলছে, দুহাত ভরে আমাদের প্রধানমন্ত্রী আশীর্বাদ করছেন ত্রিপুরা, এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী প্রতিদিন প্রচণ্ড খেটে চলছেন এবং কাজ করে যাচ্ছেন। এবং ত্রিপুরার মতো মানুষের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা প্রায় শেষ করে দিয়েছিল একটা সময় দীর্ঘ শাসনে কমিউনিস্ট পার্টি। ওরা ভালো করেই জানতো গরিব না থাকলে কমিউনিস্ট থাকে না, সর্বহারা মিছিলটা লম্বা হয় না। এবং ওরা খাবার দিত গরিবদের, আধ পেট দিত, ভরপেট দিত না। কিন্তু বিজেপি এসে সেটা ভাগ করেনি। বিজেপি এসে সবাইকে নিয়ে একটা ঐক্যের, সংহতির, সুন্দর, শান্তির ত্রিপুরা। এখনও কিছু কিছু লোক নিজেকে ব্যক্তিগত এবং রাজনৈতিক লাভালাভের প্রশ্নে রাজ্যে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সেরা দৃঢ় হাতে
এবং সেটাকে মোকাবেলা করছেন। এবং দেশে দেখুন এখন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ রাজ্য যদি কোনটা বলা হয় সেটা ত্রিপুরায় শান্তি, প্রগতি, উন্নয়ন সমান তালে চলবে। আগামী দিনগুলি সবাই মিলেমিশে থাকুন, সবাই মিলেমিশে রাষ্ট্রবাদী চিন্তা চেতনা থেকে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজ্যের যে উন্নয়নের যোগ্য বইছে সেটাকেই ত্বরান্বিত করতে হবে, সেটাই আমার রাজ্যবাসীর কাছে আমার বক্তব্য। নির্বাচন দোরগোড়ায়, আর এই নির্বাচনকে ঘিরে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যস্ততা কিন্তু চরমে। আর এই ব্যস্ততম শিডিউল থেকে স্যার আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে আবারও অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার সবাইকে, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আরও নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখুন বিটিভির পর্দায়। নমস্কার।